ইসির পদত্যাগ ও স্থানীয় ভোটের দাবিতে বিক্ষোভ। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচন চায় না এনসিপি। ইসি নয়, সিদ্ধান্ত নেবে সরকার, বললেন সানাউল্লাহ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না। সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতারা। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান। কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে ইলেকশনটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি ওমর ইনান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঈশ্বরকে মেয়রের চেয়ারে বসাতে এবার সমর্থকদের সড়ক অবরোধ। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কাল। করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। গতবারের চেয়ে বেশি দাম নির্ধারণের ইঙ্গিত। শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের প্রতি কঠোর বার্তা। তলবের একদিন পর দুদকের স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও এবং এনসিপির সাবেক নেতা তানভীর 2 ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ। দুর্নীতি, অনিয়মের অভিযোগ অস্বীকার। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। দখল দূষণে মৃত প্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত 90 টন ময়লা। তলদেশেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসির উদ্দিন কমিশনের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। এই ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক।
সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এমন কর্মসূচির নামে কারো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে একটি মহল। জোর করে কোনো দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় মন্তব্য করে দলটির নেতারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার না নির্বাচন, কোনটা আগে সে প্রশ্ন ছাপিয়ে এখন ইশরাকের শপথ, রাস্তা অবরোধ, এমনকি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে কমিশন ভবন ঘেরাও। দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতারা বলছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন ও কমিশন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কেন ইশরাক শপথ নিতে পারলেন? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বুধবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরও হুমকি দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হচ্ছে। জোর করে দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য তার। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে ইলেকশনটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না। গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 7ম দিনের মতো রাজপথে সমর্থকরা। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড় আটকে বিক্ষোভ করেন হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে দাবি জানান ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। দিনভর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর মৎস্য ভবন এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার টানা 7ম দিনের মতো রাজপথে সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করেন মৎস্য ভবন মোড়। আন্দোলনকারীদের দাবি, ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। আদালতের রায়ের পরও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। বর্তমান যে সরকার কেন তালবাহানা করছেন ওনাকে শপথ করানোর জন্য, আমাদের সেটা জানা নেই। ইশরাক এখানে যোগ্য প্রার্থী, জাতি যখন মেনে নিছে তাহলে এটা সরকারের সমস্যাটা। বর্তমান সরকার যিনি আছেন তারা ইশরাক সাহেবের বিপক্ষে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না করানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে মৎস্য ভবন মোড় অবরোধ করায় আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি প্রায় লাস্ট 2 আওয়ার্স ধরেই এখানে স্টাক, তো অবশ্যই ভোগান্তিতে হচ্ছে। এই দেশে জন্মগ্রহণ করছি, এখানে ডেইলি মানুষ আন্দোলন করে, রাস্তা ব্লক করে, এছাড়া আর কোনো আন্দোলনের আর কোনো মনে হয় যে কোনো উপায় নাই। এইভাবে যদি চলতে থাকে তো আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে। অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজন নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা।
আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর, যেটি জানা যাবে বৃহস্পতিবার। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের উপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরও বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে, সেই কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, হবেও না। আর রাখাইনে মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে তার পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের উপর। বাংলাদেশ কেবল নিরাপত্তা সহায়তা দেবে, তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা চীনের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করছে। করিডোর ইস্যুতে জলঘোলা কম হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের পর উত্তপ্ত বক্তব্য আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে। বিশ্লেষকরাও দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিভিন্নভাবে। এরই মধ্যে মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন উড়ো খবরে রটে গুজবও। এটা না হলে পরে আপনি এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেও ব্যাখ্যা দিয়েছেন। এবার আরও স্পষ্টভাবে জানালেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার, আগামীতেও নেই সম্ভাবনা। তবে রাখাইনের মানবিক বিপর্যয়ে ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে একটি চ্যানেল নিয়ে হয়েছে মৌখিক আলোচনা। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের উপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আরাকান আর্মিও প্রত্যাবাসনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান খলিলুর রহমান। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার, তবে পুনর্বিবেচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশে পুশ ইন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও কোনো জবাব মেলেনি।
আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে তানভীর বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব। এদিন চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক জানায় অভিযোগগুলোর সঙ্গে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও চামড়ার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে সরকার। সেই সঙ্গে গতবারের চেয়ে এবার চামড়ার দাম বেশি নির্ধারণের ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে ঈদুল আজহার সামনে রেখে 28 তারিখের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ না করলে কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা। পশু ক্রয় বিক্রয় না হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে। সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উপযুক্ত মূল্য দিতে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য গতবারের চেয়ে বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। বিজিবিকে এই ব্যাপারে সেন্সিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয়। এদিকে ঈদুল আজহায় নৌখাতের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যেই শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় যেসব কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, বেতন পরিশোধ না করলে মালিকরা ঢাকার বাইরে যাওয়ারও অনুমতি পাবেন না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শ্রমিকের পয়সা দিতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাকরাইলে সমর্থকদের আন্দোলনে একাত্মতা জানিয়ে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে।
বলেন বলেন ভাই। এইখানে আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই বের করি। আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তোবা আমি ইশরাক হোসেন আমার প্রতি বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি। এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না, সেটার জন্য হয়তোবা আপনারা অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন, এসেছেন। কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই, খুব সংক্ষিপ্তে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই, দেশে আইনের শাসন ছিল না। খুনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 2 ম্যাচ শেষে 1-1 সমতায় আছে দু দল। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা ভেবে আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটি টি20। সিরিজ নিশ্চিত করতে এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে লিটনের দল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।